গল্পের নাম চন্দ্রমল্লিকা, অধ্যায় ৩, অতীতের ছায়া। পিয়ানোর সেই করুণ সুর চারদিকের নিস্তব্ধতা ভেঙে যেন এক অদৃশ্য অতীতের দরজা খুলে দেয়। অভিজিৎ মন্ত্রমুগ্ধের মতো সুর শুনতে থাকে, তার মনে হয় যেন কোনো দুঃখিনী আত্মা সুরের ভাষায় কিছু বলার চেষ্টা করছে। সেই মুহূর্তে মেঝের ধুলোয় হঠাৎ সে দেখতে পায় একটি পায়ের ছাপ, ক্ষীণ, সরু, যেন কারো পায়ে আলতা লেগেছিল। ছাপগুলো পিয়ানো ছুঁয়ে আবার অন্যদিকে চলে গেছে, সেলারের আরেক প্রান্তের একটি ছোট দরজার দিকে। দরজাটি আগে বন্ধ ছিল, এখন তা আধখোলা। অভিজিৎ এগিয়ে গিয়ে ধাক্কা দেয়। দরজার ওপারে একটি সংকীর্ণ সিঁড়ি উঠে গেছে উপর দিকে। খুব সম্ভবত এই সিঁড়ি মূল ভবনের পশ্চিম দিকের কোণায় ওঠে, একটি টাওয়ার, যেটি বাইরে থেকে আংশিক ধ্বংসপ্রায় মনে হয়েছিল। সিঁড়ির ধাপগুলো খুব পুরনো, কাঠ পচে গেছে অনেকখানি। প্রতিটি ধাপে উঠতেই কক করে শব্দ হয়। একটু উঠে সে দেখতে পায় উপরে একটা ছোট কক্ষ। দরজার উপরে একটা ধাতব ফলকে লেখা, ভানুমতির বাসগৃহ। অভিজিৎ থমকে যায়, দরজা ঠেলে ভিতরে ঢোকে। কক্ষটা ছোট, কিন্তু সাজানো, যেন কেউ আজও রোজ ফিরে আসে এখানে। চৌকি, একটি আয়না, পুরনো চন্দন কাঠের টেবিল যার উপর এক কপি গীতগোবিন্দ, আর এক কোণে একটা ছোট গন্ধরাজের গাছ, টবে রাখা, যদিও জানে এত বছর পরও গাছটিকে থাকার কথা নয়। ঘরের মাঝখানে রাখা একটি কাঠের ট্রাঙ্ক, তার উপর ধুলো জমে থাকলেও ট্রাঙ্কে একটা হাতের ছাপ, যেন কেউ সদ্যই খুলেছে। অভিজিৎ ট্রাঙ্কটা খুলে দেখে তার ভেতরে কিছু পুরনো চিঠি, সুগন্ধি কাপড়, আর একটা পৈতৃক নথিপত্রের ফাইল। চিঠিগুলোতে লেখা এক নারীর হাতে, ভানুমতি দেবীর। প্রাপক হেমচন্দ্র, একজন কবি, যিনি এই বাড়িতে কিছুদিন থেকেছিলেন ইংরেজ শাসনকালে। চিঠির ভাষা প্রেমময়, কিন্তু প্রতিটি চিঠির শেষেই এক ইঙ্গিত, যদি আমি আর না ফিরি, জানো আমি চাঁদের দিকে চলে গেছি। চিঠিগুলোর মধ্যে শেষ একটি চিঠি ছিল, তারিখ 10ই আশ্বিন 1901। হেম, আজ আমার শেষ রজনী। আমার কণ্ঠ আর সুর ধরে না, আত্মা খুঁজে পায় না মুক্তি। আমি সেই গান গাইব, যেটা শেষবারের মতো তোমার জন্য। তারপর যদি ফিরে না আসি, জানবে আমি চন্দ্রমল্লিকার ঘ্রাণে বিলীন হয়ে গেছি। ঠিক তখনই পেছনে দরজা বন্ধ হয়ে যায়। এক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ে। আয়নার মধ্যে হঠাৎ দেখতে পায় তার পিছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মেয়ে। মুখ তার দেখা যাচ্ছে না, কিন্তু সেই চোখ ঠিক ভানুমতির ছবির মতো। আপনি কি ভানুমতি? অভিজিৎ ধীরে ধীরে প্রশ্ন করে। নারীটি কিছু বলে না, শুধু একটা সুর ভেসে ওঠে ঠোঁটে, একই সেই পিয়ানোর সুর। তারপরে ধীরে ধীরে সে মিলিয়ে যায়। ঘরটা আবার নিস্তব্ধ। অভিজিৎ দম নিতে পারছে না। সে বুঝতে পারছে এই বাড়ির দেয়ালের মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, তা শুধু অতীত নয়, তা আজও বেঁচে আছে।